আজ ১৩ই আশ্বিন। ঋতুতে বলতে গেলে চলছে শরৎকাল। শরৎকাল বলতেই শুরুতেই আমাদের মাথায় আসলে কোন নামগুলো আসে? আমরা বুঝি সাদা মেঘের ভেলা, বুঝি শুভ্র কাশফুলের কথা, আবার কখনো উঠোনে বিছিয়ে থাকা শিউলি ফুলের কথা। তবে আজ শরতের ভিন্ন একটি ফুলের কথা, ফুলের গল্প আপনাদের বলবো। জবা, লাল টুকটুকে রাঙা একটি ফুল, নিশ্চয়ই সবার পছন্দের একটি। তো শরতের জবা, এটা কি আমাদের কাছে খুব পরিচিত একটি নাম? একটু তো ভিন্নতা রয়েছেই, তাই না? আজ এই ভিন্ন নামের ভিন্ন কাজ নিয়ে আপনাদের সামনে এসেছি। শরতের জবা, যেটি খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে, এবং সেই মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের এই আয়োজনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের আমন্ত্রিত অতিথিরা আছেন, এই সিনেমার সাথে সম্পৃক্ত সকল কলাকুশলী এবং যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার থেকে সাংবাদিক ভাই ও বোনেরা এসেছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে। আজ আমরা শরতের জবা নিয়ে শুনব। শরতের জবা কী নিয়ে নির্মিত তা নিয়ে শুনব, এবং এই উদ্দেশ্যে কথা বলার জন্য আমাদের মূল টেবিলের আসন অলঙ্কৃত করে আছেন আমাদের চ্যানেল আইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমিরুল ইসলাম। আমাদের সাথে আছেন অভিনয়শিল্পী নিদ্রা দে নেহা, এবং আছেন একজন বিশেষ মানুষ এই চলচ্চিত্রের আদ্যপান্তে যার সম্পৃক্ততা, একজন অভিনয়শিল্পী হিসেবে, একজন চিত্রনাট্যকার হিসেবে, একজন পরিচালক হিসেবে, সব পরিচয়ে তিনি আছেন এই সিনেমার সাথে সম্পৃক্ত। বলছি আমাদের প্রিয় কুসুম শিকদারের কথা। সকলকে শুভেচ্ছা। আমরা শুনতে চাই শুরুতে সেই মানুষটির কাছ থেকে যাকে আমরা পেয়েছি লাক্স চ্যানেল সুপারস্টারের মধ্য দিয়ে। তারপরে তাকে একে একে আমরা একজন অভিনয়শিল্পী, একজন গায়িকা, তারপর একজন চিত্রনাট্যকার, একজন লেখক, এবং অবশেষে একজন পরিচালক হিসেবে যিনি আত্মপ্রকাশ করেছেন আমাদের মাঝে। তাও আবার দীর্ঘ ৬ বছর পর তিনি ফিরছেন বড় পর্দায়। তার কাছ থেকেই শুনতে চাই শরতের জবা নিয়ে। শুরুতেই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি কুসুম শিকদারকে। থ্যাংক ইউ। আমি এখানে বসে বলতে পারি? শরতের জবা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। শুভ অপরাহ্ন। একটা কারেকশন আছে ছোট্ট আপনার জন্য। আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার ছিলাম না, আমি লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক 2002। কিন্তু আমি চ্যানেলের সঙ্গে অনেক দিন ধরে সম্পৃক্ত, পরিবারের মতোই আমরা। শরতের জবা আসলে শুধু আমার বললে ভুল হবে। শরতের জবা একটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে আমি চিত্রনাট্য করার পর থেকে আমার সঙ্গে যারা ছিলেন শুটিংয়ে বা টেবিল ওয়ার্কে বা পোস্ট প্রোডাকশনে, তাদের ছাড়া আসলে শরতের জবা আজকে এই পর্যন্ত আসতে হয়তো পারতো না। আরেকটা কথা আমি বলে নিতে চাই, এখানে আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, আমার পরিচিত সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে। আমি ৬ বছর আসলে কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি শেষ কাজ করেছি 2018-তে। তো আমাকে অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আসলে অগণিত বার, যে আমি কেন কাজ করছি না। আসলে আমি আজকে বলতে চাই শরতের জবার মাধ্যমেই যে কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে আসলে স্বেচ্ছায় অভিনয় থেকে দূরে রেখেছিলাম। বাট আমার পরিবারের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আজকে আমি শরতের জবা নিয়ে এখানে আসতে পেরেছি আপনাদের সামনে। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন আমার প্রিয়, আমার বড় ভাই, আমার বড়দা, এবং শরতের জবার খুবই বিশেষ গুরুত্বপূর্ণ এবং একটি প্রধান ক্যারেক্টার করেছে নিদ্রা দে নেহা। এবং নেহা অত্যন্ত লক্ষ্মী এবং মনোযোগী একজন আর্টিস্ট, এবং আমি আমার 24 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে বলতে পারি, নেহা যদি তার কাজের এই ধারাবাহিকতা বজায় রাখে, ও শুধু দেশে না, কিছুদিনের মধ্যে দেশের বাইরেও একজন নামকরা অভিনেতা হতে যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমেই বলছিলাম যে শরতের জবা একটা টিম ওয়ার্ক। আমার সঙ্গে শুটিংয়ে
শরতের জবার উপদেষ্টা পরিচালক সুমন ধর ছিলেন, আমাদের ডিওপি খায়ের খন্দকার ছিলেন, আমার কস্টিউম ডিজাইনার পিউ ছিলেন। এদের নাম বিশেষ করে আমি আলাদাভাবে বলছি কারণ এরা না থাকলে আসলে শরতের জবা নির্মাণ বেশ কঠিন হয়ে যেত। ওনারা আজকে এখানে উপস্থিত নেই, আপনারা জানেন যে সবারই খুব ব্যস্ত স্কেডিউল, কিন্তু তারা শুভেচ্ছা দিয়েছে আপনাদের সবার জন্য। এবং পোস্ট প্রোডাকশানে আমি বলবো যে আমার সাথে যারা কাজ করেছেন, এডিট করেছে, কালার করেছে মাহফুজুল হক আশিক, উনি ওখানে আছেন। আমার ভিএফএক্স যিনি করেছেন SM কাউসার, এবং আমার বন্ধু ছোট ভাই ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে আপনাদের সবার প্রিয় খৈয়াম শানু সন্ধি। ওনারা সবাই এখানে উপস্থিত আছেন। আমি সানজিদাকে রিকোয়েস্ট করব যে আমি সবার কাছ থেকে 2-1 লাইন শুনতে চাই প্লিজ। নিঃসন্দেহে এমন একটি কাজ আসতে চলেছে এবং এই কাজের সাথে সকলেরই কিছু না কিছু স্মৃতি জুড়ে আছে। সেই স্মৃতির কথা শুনবো, কাজের অভিজ্ঞতা শুনবো এবং শুভেচ্ছা বক্তব্য শুনবো একটু ছোট্ট করে। প্রথমে শুনতে চাই মাহফুজুল হক আশিকের কাছে, তিনি শরতের জবার কালারিস্ট এবং এডিটর হিসেবে ছিলেন, তার কাছে আমরা ছোট্ট করে একটু শুনতে চাই। সবাইকে শুভ অপরাহ্ন। আসলে আমরা সবসময় পর্দার পিছনে কাজ করি, তো আমার বেশ কয়েকটা ছবি অলরেডি রিলিজ হয়েছে। আসলে শরতের জবা এই কাজটা করতে গিয়ে আমি আসলে ডিরেক্টরিয়াল টিম থেকে আমার আইডিয়াগুলো শেয়ার করতে পেরেছি এবং তারা খুবই আমার আইডিয়াগুলো রিসিভ করেছে। আমি যখনই কোনো ইনপুট দেওয়ার চেষ্টা করেছি তারা গ্রহণ করেছে সেগুলো। বুঝতে পারছি তুমি অনেক নার্ভাস। আসলে আমি একটু হেল্প করি, আমি একটু বলি। আশিক বা সন্ধি বা কাউসার ভাই, আরও ছিল আরও অনেকে, সাইফুল ইসলাম খান, তারা আসলে আমার শরতের জবার এক একটা পিলার, তাদের ছাড়া আসলে শরতের জবা দাঁড়াতে পারতো না। আশিক আমরা হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, আর কিছু বলবেন? আচ্ছা, আমার মনে হয় নিদ্রা একটু কথা বলি আমরা। নিদ্রার ওঠার দরকার নেই, নিদ্রা এখান থেকেই বলুন। আমরা এবার নিদ্রা দে নেহার কাছে শুনবো। তিনি এই শরতের জবা চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছেন বিশেষ একটি জায়গা জুড়ে। তার উপস্থিতি আমরা পর্দায় লক্ষ্য করব, ট্রেলারেও আমরা দেখেছি। তার কাছ থেকে আমরা শুনতে চাই শরতের জবা নিয়ে তার অভিজ্ঞতা। সবাইকে প্রথমে নমস্কার এবং সবাইকে খুবই 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 ধন্যবাদ এখানে আসার জন্য। শরতের জবা নিয়ে যদি বলি, সর্বপ্রথম আমার খুবই এক্সাইটেড লেগেছিল নামটা। যখন আমার কাছে কল আসে যে শরতের জবা নামে একটা সিনেমা হতে যাচ্ছে, ওখানে বেলি নামের একটা ক্যারেক্টারের জন্য আমাকে খোঁজা হচ্ছে, এবং কুসুমদি আমার সাথে যখন কুসুমদির দেখা হয় শুটিং সেটে, তখন কুসুমদি আমাকে বলে যে তোমার আগেও আমি মিনিমাম 60 থেকে 70 জন মেয়েকে দেখেছিলাম, অডিশনে নিয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে আমি বেলি ক্যারেক্টারটাকে খুঁজে পাচ্ছিলাম না। যখন ডিরেক্টর রায়হান খান ভাই যখন তোমার ছবি আমাকে দেখায়, আমি ছবিটা দেখেই আমার মনে হয়েছে যে না, এটা আমার বেলি হতে পারে, ওই আমার বেলি, ও যেভাবে আছে এটাই আমার বেলি। আমার ক্যারেক্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমার অপোজিটে ছিল জিতু হাসান ভাই। ওনার মতো এত সিনিয়র, এত সম্মানীয় একজন, এত ফাইনেস্ট একজন অ্যাক্টরের সাথে আমি ওনাকে কোয়ার্টিস্ট হিসেবে পাবো বা ওনার ওয়াইফ হিসেবে কাজ করতে পেরেছি ওখানে, ওটা আমার জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট। আর কুসুম শিকদার আপুর কাছে তো আমি আজীবন গ্রেটফুল, কারণ ওনার জন্যই আমার বড় পর্দায় অভিষেকটা হওয়া। এবং আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম ফার্স্ট ডে শুটিংয়ের দিন। তো আমার প্রথম শট দেওয়ার পরে দিদি তো দেখছিল, স্ক্রিনে দেখছিল, সে মনিটর থেকে উঠে এসে আমাকে বলল যে এটা কি তোর ফার্স্ট ওয়ার্ক? আমি বললাম হ্যাঁ দিদি, এর আগে টিভি কমার্শিয়াল করেছি, এটা আমার ফার্স্ট ফিকশন, মানে একদমই লং লেন্থের প্রথম কাজ। তখন দিদি বলল তোর এক্সপ্রেশন এত ভালো, বা এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা তোমার প্রথম কাজ। সো দিদির ওই কথাটার জন্য আমি যে ইন্সপায়ারেশনটা পেয়েছি, ওটা দিয়েই আসলে পুরো সিনেমাটাতে কাজ করতে পেরেছি। আশা করি সবার ভালো লাগবে। আর কিছু বলবো? সবাই দেখবেন।
শরৎকালে যেহেতু আসছে এবং শরতের একটা স্পেশাল হচ্ছে শরতের পুজো, সো পুজোতে সবাই ঘুরবেন, সাথে আমাদের সিনেমাটা সবাই দেখবেন আর রিভিউ দিবেন সবাই কেমন লেগেছে, ভালো লেগেছে কি না খারাপ লেগেছে, যেটাই লেগেছে আমাদেরকে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ নিদ্রা দে নেহাকে। আমরা এবার আমাদের দর্শক শ্রেণীতে যারা আছেন এবং আরও যারা কলাকুশলী আছেন এই সিনেমার সাথে সম্পৃক্ত, আমাদের মাঝে আছেন খৈয়ম শানুর সন্ধি। তিনি এই শরতের জবা সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন। মূলত তাকে আমরা একজন মিউজিশিয়ান হিসেবেও চিনে থাকি। তাকে অনুরোধ করছি এই মুহূর্তে মাইক্রোফোনে এসে কথা বলার জন্য শরতের জবা নিয়ে। নাম নিলে তো তালি দিতে হয় না, কিন্তু তালি দেন না একটু। আচ্ছা, শরত জবা সিনেমাটা আমাকে কুসুম আপু যখন কল দিল, আমি যখন দেখলাম প্রথমে কি হচ্ছে জানলাম, কিছু সিন দেখলাম, তখনই বুঝলাম যে এটা আসলে ঠিক একটা রোম্যান্স না, ঠিক মিস্ট্রি না, কিছু একটা যেটাতে আমার মিউজিক করা লাগবে। যদি রোমান্টিক মিউজিকও করি আমার একটা মিস্ট্রি ফেলে রাখা লাগবে। সো আমি আমার কাজটাকে কিভাবে করব তখন থেকে আমি ভাবা শুরু করি। আর আমি আমার কাজে সবসময় দিনকে দিন আমাকে নিজেকে আপডেট করার চেষ্টা করি। আমি রেগুলার শিখি। আমরা যারা মুভিতে অভিনয় করে খুব ভালো অ্যাক্টিং একটা হয়েছে, কিন্তু আমার একটা পচা মিউজিক করলাম, তাহলে অভিনয়টা একেবারে নষ্ট হয়ে যাবে। আবার আমার মিউজিক খুব ভালো হলো কিন্তু অভিনয় খুব বাজে, ডিরেকশন বাজে অথবা মেকআপ লাইট বাজে, তাহলে সিনেমাটা নষ্ট হয়ে যাবে। তো পুরো সিনেমা আমার মনে হয় একটা টিম ওয়ার্ক। শরত জবার সবচেয়ে বড় পিলার হচ্ছে শরত জবার স্ক্রিপ্ট। গল্পটা অনেক সুন্দর, গল্প থেকেই আসলে সিনেমা শুরু হয়। সেখান থেকে যখন স্ক্রিনে নিয়ে যায় বাকি সবাই আমরা যারা কাজ করি, অভিনয়, ডিরেকশন, তারপরে এডিটিং, লাইট, ক্যামেরা, মেকআপ, কস্টিউম, সবাই মিলে এই কাজটা করেছি। এবং আমার কাছে অনেকগুলো ধাপ পার করে আমার কাছে যখন এসেছে তখনই জিনিসটা অনেক সুন্দর ছিল। তো আমি আমার সাইড থেকে অ্যাজ এ মিউজিক ডিরেক্টর যতটুকু পারি আমার ওই মুহূর্তে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এটা মিউজিক তো আরও 1-1.5 বছর আগে করেছি, কিন্তু এখন আমি আরও বড় হয়েছি। এখন হলে আমি আরও ভালো করব, আরও 2 বছর পর আমি আরও ভালো করব, কারণ আমি সবসময় শিখি। ওই মুহূর্তে আমি আমার সেরাটা দিয়েছি, যেটা দিয়ে শরত জবাকে অনেক সুন্দর করা যায়। শরত জবার অনেক জায়গায় অনেক অ্যাকশন থাকে, অনেক ডিফারেন্ট জিনিস থাকে, আবার অনেক জায়গায় খুব সিম্পল ছোট ছোট কথা থাকে। সেগুলোকে মূল্য দেওয়া অ্যাজ এ মিউজিক ডিরেক্টর খুব জরুরি, কারণ সেগুলোর জন্য জায়গা রাখতে হয় যেন মিউজিক না থাকে। তো শরত জবার জন্য সেই জায়গাগুলো বের করা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের ছিল এবং আমি খুবই এনজয় করেছি। থ্যাংক ইউ পুরো টিম, নিদ্রা, কুসুম আপু এবং যারা ছিল, সাক্ষী আঙ্কেল, সবার অভিনয় খুবই ভালো। সো আমার খুবই ভালো লেগেছে। সবাই আশা করি দেখবে এই শরতে জবা। ধন্যবাদ। থ্যাংক ইউ সন্ধি, আমি খুবই কৃতজ্ঞ। একটি সিনেমার প্রাণ আমরা জানি সেই সিনেমার সঙ্গীত। সেই সঙ্গীতকে দিয়ে কিন্তু আমরা একটি চলচ্চিত্রকে মনে রাখি যে এই চলচ্চিত্রের গানটি, তাই নয় কি? এত যত্ন সহকারে একজন মিউজিশিয়ান কাজ করেন একজন সিনেমার গানগুলোর জন্য, তার প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এই মুহূর্তে আমাদের সাথে শরতের জবার আর কোন কলাকুশলী আছেন আমরা ঠিক জানি না, যদি তার কাছ থেকে আমরা একটু ছোট্ট করে শুনতে পারি। ASM কাউসার আছেন, উনি শরতের জবার VFX এবং CG করেছেন। যেহেতু শরতের জবা সাইকোলজিক্যাল থ্রিলার, VFX CG খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু কাউসার ভাইকে বলবো একটা লাইন বলার জন্য। আসছেন SM কাউসার, তিনি শরতের জবার VFX CGর কাজ করেছেন। উনি আস্তে আমি বলতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে, আপনারা হয়তো সব সময় ক্যামেরার প্লিজ আসেন, সামনের মানুষজনদেরকে দেখে অভ্যস্ত, কিন্তু এই মানুষগুলো ছাড়া সিনেমা নির্মাণ আসলে অসম্ভব। খুবই গুরুত্বপূর্ণ মানুষের। আসসালামু আলাইকুম। অনেক বেশি নার্ভাস, আমরা আসলে ক্যামেরার পেছনের মানুষ। সো কম্পিউটারের সামনে যতটুকু আমাদের হাত, মুখ, মাথা চলে, এই এত ক্যামেরার সামনে এগুলো চলে না। বাট সর্বোপরি কাউসার ভাই, এটা একটা নতুন ট্রেন্ড, এখন দেখবেন আপনারাই আসবেন বেশি। আমরা না আসি, আপনারা যারা সামনে আছেন এবং আমাদেরকে যারা সুযোগ দিচ্ছেন এত বড় একটা দায়িত্বে বা হচ্ছে এত বড় একটা সিনেমাতে বড় ক্যানভাসে কাজ করার, তাদের প্রতি সবার প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুসুম দিদির উপর দিদিকে ধন্যবাদ।
আর শরতের জবা যেহেতু একটু সাইকোলজিক্যাল, একটু থ্রিলার, একটু মিস্ট্রি বেসড, সো আমাদের ওপর অ্যাজ এ ভিএফএক্স আর্টিস্ট আমাদের উপর খুব বেশি মাত্রায় চ্যালেঞ্জ যেটা ছিল যে এটাকে না হরর করা যাবে, না ফুল মিস্টেরিয়াস করা যাবে, আবার অনেক বেশি ফানিও যেন না হয়, একটু আনবিলিভেবল এবং হচ্ছে কিছুটা একটু সাইকেডেলিক, আবার না মানে এটা এতগুলো প্যারামিটার একসাথে ব্লেন্ড করা, ম্যাচ করা, মিসম্যাচ করা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট এইটা পুরোপুরি আমি বলবো, আমি আশিক ভাই এবং কুসুম দিদি যেভাবে আমাদেরকে হেল্প করেছেন, সো আশা করি এইটা দর্শকদের ভালো লাগবে। এইটুকুই, ধন্যবাদ। থ্যাংক ইউ কাউসার ভাই। আমরা এখন ট্রেলার বা গান দেখে ফেলি। নিঃসন্দেহে আগামী 11ই অক্টোবর প্রিয় দর্শক এবং যারা সামনে আমাদের অতিথিবৃন্দ আছেন সকলের উদ্দেশ্যে বলি, আগামী 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শরতের জবা, একটি ইমপ্রেস টেলিফিল্ম এবং পহরডাঙ্গা পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি। পরিচালনায় রয়েছেন আমাদের প্রিয় কুসুম শিকদার। সেই সিনেমা যে একটা থ্রিলার জনরার একটি গা ছমছমে একটি গল্প নিয়ে আমাদের সামনে আসছে, আমরা কথাই সেটি বুঝেছি। এখন তাহলে সিনেমার ট্রেলারটি দেখার পালা। আমরা ট্রেলার দেখে একটু বোঝার চেষ্টা করি পুরো সিনেমা জুড়ে কি থাকছে। এখন স্ক্রিনে আমরা দেখব শরতের জবা চলচ্চিত্রের ট্রেলার। তুমি কি শরতের জবা? এত মানুষের ভিড়ের মধ্যেও আমার খুব একা একা লাগে। উনি মেরেছেন। একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে? আপনি জলদি আহেন, আইসা পাখির ডানাটা পুচুত করে কেটে দেন। তোর কয়টা ভাতের লাগে? তোর কয়টা ভাতার লাগে? তোর আমি না আজকে তোর আমি জানে মেরে বিউটিফুল। ম্যাডাম, সাদে যাবেন না। আপনি নিশ্চয়ই জবা, তাই না? জবা জবা। আবহাওয়া ভালো না, ভালো না। বলতেছো না কেন? তুমি কেন বলতেছো না? গোপন ব্যবসাটার কথা বলে দেব। সমস্যা নাই, আমার এই মানিব্যাগ ভর্তি টাকা। তোমার মতো মেয়েরা কি চায় আমি খুব ভালো করে জানি। শরৎ আছে। শরৎ কি সত্যি ফিরে এসেছে ভূত হয়ে? এক ব্যক্তির ভিতর অনেকগুলো ব্যক্তিত্বের বসবাস। উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ, উনি আমার ওয়াইফ। গা কি ছমছম করছে সকলের? চমৎকার একটি সাইকো থ্রিলার, একটি ডিফারেন্ট জনরার ছবি নিয়ে আসছেন কুসুম শিকদার আগামী 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে। এই সিনেমার থেকে প্রত্যাশা আসলে আমাদের সকলেরই বেশি, কারণ একটি থমকে থাকা সময় থেকে আমরা বিনোদন জগতে আবার সুস্থ একটি সুন্দর আগামীর পথে হাঁটতে শুরু করেছি। সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার যে একটি জোয়ার আমাদের মধ্যে এসেছে, সেই জোয়ারে আরও একটি অনবদ্য কাজ যুক্ত করবে এই শরতের জবা, সেটি আমরা প্রত্যাশা করি। সিনেমার ট্রেলার তো দেখলাম, একটু আগে আমরা সিনেমার মিউজিক নিয়ে শুনেছি। মিউজিকের সাথে যারা কাজ করেছেন তারা কত যত্ন নিয়ে সে কাজগুলোতে নিজেদের এফোর্টগুলো দিয়েছেন সেটি শুনেছি। এবার তাহলে শরতের জবা চলচ্চিত্রের একটি গান আমরা দর্শকদের সাথে নিই এবং যারা আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, সকলকে নিয়ে দেখে আসি শরতের জবা চলচ্চিত্রের গানের কিছু অংশ।
জোনাকিরা করে খেলা টিম 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 আলাহ যাইলা উদাস মনে দেশ তোলা নিশুতি রাইতে গাছের পাহাকে জোনাকিরা করে খেলা টিম 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 আলাহ যাইলা উদাস মনে দেশ তোলা দক্ষিণ হাওয়ায় সুবাস মাইখা মন কর সুহু তোলা রে মোহন কর সুতোলা আন্ধার ঘরের বাতি তুই যে কালায় আকাশের তারা রে কালায় আকাশের তারা উজাহান গাঙের ঢেউয়ের মতো মন করো সুতোলা রে মোহন করো সুতোলা জোরে করতালি হয়ে যাক এত চমৎকার একটি মিউজিকের জন্য। এই মুহূর্তে আমরা শুনতে চাই চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সবসময় যে কোনো কাজের সাথে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন আমাদের পরিচালকদের, আমাদের শিল্পীদের সর্বদা। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমিরুল ইসলামকে শরতের জবা নিয়ে কিছু বলার জন্য। এরকম একটি রোদ ঝলমলে উজ্জ্বল শরতের দুপুরে এরকম একটা মায়াবী গান শোনার পরে কিছু বলতে যাওয়া একটা কঠিন কাজ। তা গানটা একটা অদ্ভুত ম্যাজিক ক্রিয়েট করলো, কিছুক্ষণের মধ্যে একটা মায়া তৈরি করলো, যে মায়া আসলে আমাদের কুসুমের প্রতিও। কুসুম একটা ম্যাজিক্যাল ক্যারেক্টার, কিন্তু আমরা শুধু ওকে ওপরটাই দেখি, কিন্তু ওর ভেতরের যে ব্যক্তিত্ব সেটা একটা আলাদা ব্যাপার। কুসুম পিয়ানো বাজাতে জানে, কুসুম গান গাইতে জানে, কুসুম গৌতম ঘোষের শঙ্খচিলের প্রধান ভূমিকায় অভিনয় করে, কুসুম আমাদের প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর চলচ্চিত্রে নায়িকার ভূমিকায় অভিনয় করে, প্রচুর নাটক করে, কুসুম আবার কবিতা লেখে, কবিতার বই বের হয়, কুসুম ছোট গল্প লেখে, গল্পের বই বের হয়। সেই রকমই একটি গল্প থেকে কুসুম নিজেই একটি চলচ্চিত্রও নির্মাণ করে, যার নাম শরতের জবা। আমরা সাম্প্রতিককালে যেসব ফিল্মের নাম দেখি তার মধ্যে খুবই একটা আলাদা ধরনের নাম এই শরতের জবা। এটা কুসুমের দ্বারাই সম্ভব। কুসুম অসম্ভব লেখাপড়া জানা একটা মেয়ে, জগতের সাম্প্রতিক সব খোঁজখবর রাখে, আর ওর ব্যক্তিত্বের কিছু মজা আছে। ও অসম্ভব ছটফটে, দুরন্ত একটি মেয়ে এবং খুবই হাস্যরসিক, কথা বললে দ্রুত জবাব দিতে পারে, ওর মস্তিষ্ক কাজ করে খুব দ্রুত, সারাক্ষণ হাসি মুখে থাকে, ভালো খেতে ভালোবাসে, নিজে খাওয়াতেও ভালোবাসে। আমি জানি না তারা ঘনিষ্ঠজনরা তার রান্না করা খাওয়া খেয়েছেন কি না, যদি না খেয়ে থাকেন সেটা একটা ব্যর্থতা। কুসুম আধুনিক রান্নার একটা ওস্তাদ বাবুর্চি। এই বাবুর্চিপনাটাই তাকে এরকম একটি ভালো ফিল্ম বানাতে উদ্বুদ্ধ করেছে বলেই আমি মনে করি। কুসুমের লেখাপড়া, বেড়ে ওঠা এবং ওর জীবনের জার্নি, মানে আমি বলবো না যে কোনো একটা ছোট ব্যাপার থেকে এসছে। কুসুম একটা অভিজাত পরিবারের সন্তান, ওর ভাই একজন অধ্যাপক, গ্রিক ভাষা ইংরেজি ভাষায় দক্ষ ওর একমাত্র ভ্রাতা। কুসুম ইংরেজিতে দক্ষ আমি জানি না, গ্রিক কুসুম বোধহয় জানে না, গ্রিক ভাষা একটু একটু জানতেও পারে। সেই কুসুম শুধু যে ফিল্ম করবে তা নয়, আমি বিশ্বাস করি কুসুমের প্রতি আমার এতটাই অন্ধত্ব এবং ভালোবাসা যে কুসুম অনেক বড় বড় কাজ করবে। পাগলামি না করেও যদি ঠিকমতো কবিতা লিখত, বাংলাদেশের একজন বড় কবি হতো। যদি ছোট গল্প নিয়মিত লিখে যায়, বাংলাদেশের একজন বড় গল্পকার হবে। নাটক বানালে একজন সেরা নাট্যকার হবে। এখন আমরা চাই চ্যানেল আইয়ের কন্যা সন্তান হিসেবে, কুসুম চ্যানেল আইয়ের ঘরের মেয়ে, যে কুসুম ছটফটে, এটাই তার বৈশিষ্ট্য, এবং নানামুখী কাজ করে কুসুম বারবার আমাদেরকে চমকে দেবে। আমরা সবাই শরতের জবা পুরো সিনেমাটা দেখব হলে গিয়ে।
কুসুমের জন্য অনেক দোয়া, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ। ভীষণ চমৎকার করে বললেন আমাদের আমিরুল ইসলাম। এভাবেই তার অনুপ্রেরণায় অনেকেই কাজ করে চলেছেন, উৎসাহ পাচ্ছেন আর নতুনভাবে নিজেদেরকে আসলে আবিষ্কার করার। আমরা এবার শুনতে চাই একজন পরিচালকের কথা। তিনি অরুণ চৌধুরী। কুসুম শিকদারের প্রথম নাটকের ডিরেক্টর ছিলেন তিনি। একজন অভিনয়শিল্পী থেকে এখন কুসুম শিকদারের লেখক সত্তা থেকে একজন পরিচালকের পথের যে যাত্রা, সেই যাত্রায় কুসুম শিকদারের পরিবর্তনকে তিনি কিভাবে দেখেছেন, শরতের জবা নিয়ে তিনি কি ভাবছেন, সে কথাগুলোই তার কাছে শুনবো। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি পরিচালক অরুণ চৌধুরীকে। আমি এটা গর্ববোধ করি। আমার একটি নাটকে কুসুম অভিনয় করেছিল। সেই নাটকটি হচ্ছে আমরা ইতে গিয়ে করেছিলাম, ব্যাংককে গিয়ে করেছিলাম। কুসুম আমার কথা রক্ষা করার জন্য চলে এসেছিল। সে আমার সৌভাগ্য হয়েছিল যে আমি নাটকটাতে কুসুমকে পেয়েছিলাম। আমার ওই নাটকটিও অনেক ভালো হয়েছিল, ব্যাংককে গিয়ে করেছিলাম। তখন কুসুম শুধু ভালো করে নাই, শুধু আমাকে অনেক সহযোগিতাও করেছে। ধন্যবাদ, ভালো থাকেন। আর ছবিটার সাফল্য কামনা করছি। আমি ছবিটা হলে গিয়ে দেখব, আপনারাও দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অরুণদা। আমার প্রথম নাটকের ডিরেক্টর অরুণ চৌধুরী। এই মুহূর্তে আমরা একটু শুনতে চাই আমাদের সাংবাদিক ভাই ও বোনদের কথা, যারা আমাদের আমন্ত্রণ রক্ষা করে আজকের এই আয়োজনে সংবাদ সম্মেলনে তারা এসেছেন। তারা যদি আমাদের পরিচালক এই চলচ্চিত্রে যিনি আছেন বা এই চলচ্চিত্র সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি করতে চান, আপনাদের সকলের জন্য মাইক্রোফোন উন্মুক্ত, আপনারা প্রশ্নটি করতে পারেন। কেউ কি ইচ্ছুক? জি, একজন আছেন, তিনি প্রশ্ন করতে চান। আচ্ছা, উনি প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমি ঠিকমতো শুনতে পারিনি এখান থেকে। হ্যাঁ, ও বিরতির কারণটা আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে বিরতিটা আসলে আমাকে স্বেচ্ছায় নিতে হয়েছে। কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনার কারণে আমি নিজেকে অভিনয় থেকে দূরে রেখেছিলাম। তো তারপর আমি বলেছি যে আল্লাহর রহমতে এবং আমার পরিবারের সহযোগিতায় আমি আবার ফিরে এসেছি, আমি কাজ করব আবার। আসসালামু আলাইকুম, আমি আরিফ, মাই টিভি থেকে এসেছি। আমার প্রশ্ন কুসুম শিকদার আপুর কাছে যে অভিনয় তো অনেকদিন ধরে করছেন, প্রথম পরিচালনা এবার, কোনটা বেশি কঠিন মনে হয় বা কোনটার কি এক্সপিরিয়েন্স যদি একটু বলেন। আর আরেকটি প্রশ্ন যেটি যে আমরা মূল যে পুরুষ চরিত্রে যে দুজন রয়েছেন ইয়াশ রোহান এবং জিতু হাসান, ওনাদেরকে দেখছি না, একটু বলবেন কিনা ওনাদের অনুপস্থিতির কারণ। আচ্ছা, প্রথমটা বলি, অভিনয় হচ্ছে শুধুই অভিনয়ের দায়িত্ব পালন করতে হয়। আসলে আগে একটু পড়াশোনা করে গিয়ে বা আলাপ আলোচনা করে ইউনিটের সঙ্গে, ডিরেক্টরের সঙ্গে, তারপর সেটে গিয়ে অভিনয় করা, বাসায় কিছুটা হোমওয়ার্ক করা, পরে হয়তো কিছুটা সহযোগিতা করা, প্যানেলে যাওয়া বা ডাবিং করা, এগুলোই, বা প্রমোশন করা। কিন্তু পরিচালনা, প্রযোজনা অনেক বড় ব্যাপ্তির একটা কাজ, অনেক গভীর, অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের। এখানে পুরো ইউনিট, পুরো টিমের সাথে একটা ইউনিটি থাকতে হয়, সম্পর্ক থাকতে হয় এবং একসাথে সব কিছু করতে হয়। এই জন্যই প্রথমে আমি বলেছি যে এখানে যারা উপস্থিত আছেন সবাই শরতের জবার পিলার, কারণ সবার সাথে একসাথেই কাজ করে, এবং সেই কাজ কিন্তু ওই যে ছোট করে বললাম কাজ অতটুক না, এটা প্রায় শুটিং আমরা করেছি 15 দিন একদমই না ঘুমিয়ে, নিদ্রা। আমার মনে হয় সবাই 45, আমি হয়তো বা 2-3 ঘন্টা ঘুমাতে পেরেছি, কিন্তু আমি নিদ্রাকে দেখেছি একদমই ঘুমায়নি, 45 মিনিট করেও ঘুমাতে পারেনি প্রায় 15 দিন। তো এরকম যারা আছে সবাই তাই। সুতরাং প্রযোজনা, পরিচালনা অনেক বড় ব্যাপ্তির, গভীরতার একটা কাজ। অভিনয় আর পরিচালনা, প্রযোজনা সম্পূর্ণ ভিন্ন আসলে। আর এর পরের কথা হচ্ছে যারা কাস্টিংয়ে আছেন, ইয়াশ রোহান, জিতু হাসান, শহীদুল আলম সাচ্চু বা আরও অনেকে, কেউ আছেন দেশের বাইরে আর কেউ ব্যস্ত স্কেজুলের কারণে। আমরা তো প্রেস কনফারেন্সটা আসলে 2 দিনের নোটিসে আসলে করেছি, তো যাদের অনেক দিন ধরে স্কেজুল দেওয়া তারা আসলে আসতে পারেননি। এই তো, অনেক ধন্যবাদ। আমরা এ পর্যন্তই, আমরা আয়োজনের একদমই শেষ দিকে চলে এসেছি। শেষে আমরা ছোট্ট করে একজন মানুষের কথা শুনতে চাই। সংক্ষেপে। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে। আচ্ছা, আমার নাম হচ্ছে গৌতম পান্ডে, আমি দৈনিক জনকণ্ঠে কাজ করি। আমার প্রশ্ন কুসুম শিকদার এর কাছে, সেটা হচ্ছে এখন তো সম্প্রতি চলচ্চিত্রের একটু কিছুটা হলেও একটু ধস বলা যায় এক প্রকার। এই মুহূর্তে 11 অক্টোবর এটা মুক্তি পাচ্ছে শরতের জবা।
এখন এই মুহূর্তে আপনি কি বলবেন, আপনি কতদূর আশাবাদী যে এই প্রেক্ষাপটে বা এই বুঝতে পারছি এই সময়টায় বুঝতে পারছি আমি ব্যক্তিগতভাবে এবং মানসিকভাবে আমি প্রচণ্ড পজিটিভ একজন মানুষ। আমি নানা যুদ্ধের মধ্যে, নানা স্ট্রাগলের মধ্যে, নানা না পাওয়া সীমাবদ্ধতা বাধার মধ্যেও আমি পজিটিভ থাকি। যেটা বড়দা একটু আগে বললেন, আমি খুব পজিটিভ মানুষ। তো আমার মনে হয় আমাদের দেশের কোনো কিছুই এই পরিস্থিতিতে বন্ধ নেই। আপনারা জার্নালিস্ট, আপনারা কাজ করছেন, চ্যানেল আই চলছে, কর্পোরেট অফিস চলছে, বিমান যাতায়াত চলছে, পাইলট কাজ করছে, ডক্টর কাজ করছে, আমি গাড়িতে করে এসেছি, আমার ড্রাইভার এখানে উপস্থিত আছে, ড্রাইভার সবার কাজ করছে, সবার কাজ করছি আমরা। তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, কেন সিনেমা হল বন্ধ থাকবে, কেন সিনেমা মুক্তি পাবে না? সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে, যেহেতু আমি পজিটিভ মানুষ, আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা মুক্তিতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, আমার ভক্তদের সহযোগিতা পাবো আশা করছি। আর আমরা একদম শেষ পর্যায়ে সম্ভবত চলে এসেছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আসলে আমার সৃষ্টিকর্তাকে, আমার পরিবারকে এবং ইমপ্রেস টেলিফিল্মকে, আমার একজন বড় গার্জিয়ান ফরিদুর রেজা সাগরকে। উনি না থাকলে, যাদের নাম বললাম ওনারা সবাই না থাকলে আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে আসলে পারতাম না। আমাদের বস ফরিদুর রেজা সাগর, উনি বিদেশে অবস্থান করছেন এই মুহূর্তে। উনি শরতের জবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আমরা শেষের পথে আছি। সঞ্জিতা, অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি। ছোট্ট করে একজনের কথা আজ না শুনলেই নয়। তিনি আমাদের রাজু আলিম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট। তার কাছে আমরা এই কাজ নিয়ে ছোট্ট করে একটু শুনবো। আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শরতের জবা, লাল টিপ কিংবা শঙ্খচিলের নায়িকা কুসুম শিকদারকে একটু অভিনন্দন। একটি হাততালি আশা করছি সবার কাছ থেকে। কুসুম শিকদার কিন্তু যে অরুণদার নাটক দিয়ে তার শুরু, কিন্তু মডেলিংয়ে, অভিনয়ে এবং চলচ্চিত্র অভিনয় এবং চলচ্চিত্র পরিচালনায় এই যে এখন মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন, এটি তার নিজেরই চেষ্টা। এবং ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেলায় সবসময় তার সাথে ছিল, এবং আমাদের চ্যানেলায় আইস্ক্রিন এবং চ্যানেলে অনলাইন এবং আনন্দ আলো, যেটির আমি অ্যাসোসিয়েট এডিটর। এবং আপনারা হয়তো জানেন অনেকে, আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি, এবং সাংবাদিকরা এখানে উপস্থিত হয়েছেন। সেই কারণে আমি অনেক কৃতজ্ঞতা বোধ করছি। কুসুমের জয় জয় হোক। এবং কুসুমের শরতের জবা অসাধারণ একটি ছবি আমার কাছে মনে হচ্ছে। কিছু এডিটিং টেবিলে আমি দেখেছিলাম, এবং অসাধারণ গান রয়েছে, এবং চাঁদসুবাইয়ের সাথে সম্ভবত নিহার একটি গানও আছে, এটি অসম্ভব ভালো। এবং আমাদের কুসুম শিকদারের সাথে আমাদের সম্পৃক্ততা অনেক অনেক সুন্দর, এবং আমরা তার ভবিষ্যৎ কামনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা তার এই ছবির জন্য দোয়া করবেন এবং দেখবেন এবং ভালো করে লিখবেন, এটা আশা করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তিনি কিন্তু শঙ্খচিলের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। আমি মনে করি আরও বড় বড় তিনি পুরস্কার পান, সে আশা করছি। থ্যাংক ইউ রাজু ভাই। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আগামী 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে সকলে শরতের জবা দেখতে যাবেন, একটি জবা ফুল হাতে নিয়ে নিজের প্রিয়জন, পরিবার পরিজনের সাথে। সেই প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।